1960 মে আর্জেন্টিনার রাজধানী বিউনোস আয়ার্স থেকে সন্ধ্যে 7:40 ইসরায়েলের সিক্রেট এজেন্সি মোসাদ অপহরণ করে অ্যাডলফ আইকম্যানকে। তারপর সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। কে এই আইকম্যান? কেনই বা তাকে ধরতে ইসরায়েল থেকে এজেন্ট পাড়ি দেয় সুদূর আর্জেন্টিনাতে? কি হয়েছিল তার শেষ পর্যন্ত? সবই জানবো আজকের ভিডিওতে। নমস্কার, চ্যানেল সেকালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানবো আইকম্যানের অপহরণ, সাথে মোসাদের কাহিনী এবং তাদের আরও কিছু অপারেশনের কথা। চলুন তবে বেশি দেরি না করে শুরু করা যাক। Stop. 1957 একটি দিন পশ্চিম জার্মানির হেস রাজ্য থেকে এক ইহুদি সম্প্রদায়ের জার্মান নাগরিক ফিটস ব্রায়ার যোগাযোগ করে ইসরায়েল দেশের এজেন্সি মোসাদের সাথে এবং তাদের জানায় অ্যাডলফ আইকম্যান জীবিত আছে এবং আর্জেন্টিনাতে বসবাস করছেন তিনি। খবরটির সত্যতা যাচাই করা হয় মোসাদের তরফ থেকে এবং তারপরেই জন্ম হয় অপারেশন ফিনালে নামে একটি কার্যক্রমের। কিন্তু কে ছিল এই আইকম্যান? আইকম্যান ছিলেন জার্মান নাৎসি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ইহুদি হলোকস্টের কথা আমরা সকলেই জানি। জার্মান সেনাবাহিনীর কাছে এটি পরিচিত ছিল ফাইনাল সলিউশন অপারেশন নামে এবং আইকম্যান ছিলেন এই অপারেশনের এক কর্ণধার। তার কাজ ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইহুদিদের জার্মান এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে শনাক্ত করে ট্রেনে বোঝাই করে কনসেন্ট্রেশন ক্যাম্প এবং তারপর সেখান থেকে গ্যাস চেম্বারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া। এইভাবে প্রায় 60 লক্ষ ইহুদিদের মৃত্যুতে তিনি জড়িয়েছিলেন। 1945 এপ্রিলে হিটলার নিজেকে গুলি করে মারার পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ইউরোপে। এরপর শুরু হয় যুদ্ধের অপরাধীদের শাস্তি দেওয়ার কাজ এবং সেই সূত্রেই জার্মানির নিউরেমবার্গে মামলা হয়। কিন্তু সেখানে কোথাও আইকম্যানের হদিশ মেলে না। তাকে গ্রেপ্তার করা হয়েছিল বটে, কিন্তু পুলিশের নজরদারি থেকে তিনি কোনোভাবে পালাতে সক্ষম হয়েছিলেন। তারপর তার হদিশ ছিল না বেশ কিছু বছর। তারপরই 1957-তে মোসাদের কাছে খবর যায় তার অন্তর্ধানের। সেই সূত্র ধরেই 1960-এ মোসাদের এজেন্টরা আর্জেন্টিনাতে পাড়ি দেয়। বিউনোস আয়ার্সের কাছে থাকতেন আইকম্যান রিকার্ডো ক্লিম্যান ছদ্মনাম নিয়ে। 60 লক্ষ ইহুদিদের হত্যা করেও তিনি শান্তিতেই দিন কাটাচ্ছিলেন সেখানে। তবে মে 1960-এ একটি সুযোগ পায় মোসাদ। সেই বছর আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে যুদ্ধ জয়ের 150তম বছর পূর্তির উৎসবে মত্ত ছিল। বিশ্বজুড়ে নানান ট্যুরিস্ট আসছিল সেই সময় আর্জেন্টিনাতে। তাদের মধ্যে মোসাদের আরও কিছু এজেন্ট চলে আসে আর্জেন্টিনায়। এরপর অপারেশনের দিন ঠিক করা হয় 11 মে। আইকম্যান প্রতিদিন সন্ধ্যে 7:40-এ 203 নম্বর বাসে করে বাড়ি ফিরতেন। বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 100 মিটার হেঁটে যেতে হতো তার বাড়িতে। মোসাদের এজেন্টরা ঠিক করে আইকম্যান বাস থেকে নামলেই তাকে অজ্ঞান করে অপহরণ করা হবে। সেই মতো তারা অপেক্ষা করতে থাকে নির্দিষ্ট স্থানে। প্রথম বাসটিতে পাওয়া যায় না আইকম্যানকে, তবে তার পরবর্তী বাস 30 মিনিট পরে আসলে সেই বাস থেকে নামে আইকম্যান। তিনি বাস থেকে নেমে ওই পথে হেঁটে যেতে থাকেন আর সেখানেই রাস্তায় গাড়িতে অপেক্ষা করছিল মোসাদের এজেন্টরা। তারা চিহ্নিত করে আইকম্যানকে। এজেন্টরা ওনাকে ধরে গাড়িতে তুলে পালিয়ে যায় তৎক্ষণাৎ। তারপর তাকে রাখা হয় মোসাদের সেফ হাউসে। পরবর্তী 9 দিন পর্যন্ত তাকে লুকিয়েই রাখা হয় সেখানে। এর মধ্যে বিভিন্ন কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হয়েছিল এজেন্টদের। অপারেশন প্রায় ফেল হওয়ার মতোই সিচুয়েশন তৈরি হয়েছিল অনেকবার। তবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে তারা 20 মে আইকম্যানকে নিয়ে ফ্লাইটে পাড়ি দেয় ইসরায়েলের উদ্দেশ্যে। আইকম্যানের সাজ পোশাক বদলে ফেলা হয়। তাকে অজ্ঞান করে এয়ারপোর্ট সিকিউরিটির কাছে তাকে ইসরায়েলি এয়ারলাইন্সের ওয়ার্কার হিসেবে পরিচয় দেওয়া হয় এবং তার মাথায় আঘাত লাগার গল্প শুনিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। এই ঘটনার 3 দিন পরে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন গুরিয়ান সারা বিশ্বের সম্মুখে বলেন, আইকম্যানকে আমরা বন্দি করেছি
সারা বিশ্বে এই খবরে হাঙ্গামা শুরু হয়। আর্জেন্টিনা আইকম্যানকে ফেরাবার দাবি জানায়, কিন্তু ইসরায়েল স্বাভাবিকভাবেই তা মেনে নেয় না। আদালতে কেস চলে এবং অ্যাডলফ আইকম্যানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সম্পূর্ণ অপারেশনটি নিয়ে পরবর্তীকালে একটি সিনেমাও বের হয়, অপারেশন ফিনালে নামে। সেখানে বেন কিংসলে আইকম্যানের ভূমিকায় অভিনয় করেছেন। এই ঘটনার পর থেকেই মোসাদের নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরম নানান ঘটনার সাক্ষী দিয়েছে ইসরায়েলের এই সিকিউরিটি এজেন্সি। ভারতীয় এজেন্সি রয়ের মতোই এটি একটি ইসরায়েলি এজেন্সি। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে প্রধানমন্ত্রী বেন গুরিয়ানের তৎপরতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গোয়েন্দা সংস্থাগুলি একত্রিত হয়ে তৈরি হয় মোসাদ। আর সেই সময় থেকেই আজও একইভাবে মোসাদ ইসরায়েল দেশটিকে সুরক্ষা প্রদান করে চলেছে। মোসাদ গোয়েন্দা সংস্থাটি তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনের মতো কাজ করে থাকে। এর পরিচালক সরাসরি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই জবাবদিহি করেন। এর কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের সিআইএ এবং কানাডার সিএসআইএস এর মতো। মোসাদের হেডকোয়ার্টার তেল আবিবে। ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রুভাবাপন্ন দেশগুলি যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করা, দেশে বিদেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা, যেসব দেশে ইহুদিদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে সেসব দেশ থেকে তাদের সুরক্ষিত ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করে এই মোসাদ। কিন্তু বিশ্বে এত গোয়েন্দা সংস্থা থাকতেও মোসাদের নামই কেন এত চর্চায় থাকে? তার পেছনে রয়েছে তাদের ইউনিক সব প্ল্যান এবং তা এক্সিকিউট করার পদ্ধতি। টুথপেস্টে বিষ থেকে চশমা এবং মোবাইলে বোম কিছুই বাদ যায় না তাদের অপারেশনের তালিকা থেকে। চলুন এরকমই একটি গল্প শোনা যাক। 1976-এর কথা। জঙ্গিরা একটি ইসরায়েলি প্লেন হাইজ্যাক করে নিয়ে যায় ইউগান্ডাতে। মিলিটারি অপারেশনের মাধ্যমে ইসরায়েলের বন্দীদের উদ্ধার করা হয়। আর তারপর শুরু হয় এই ঘটনার পেছনে থাকা মাস্টারমাইন্ডের, যার নাম ছিল ওয়াদি হাদাদ। তিনি ইরাকের রাজধানী বাগদাদে সেই সময় বসবাস করছিলেন। তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি নিত্য নিয়মানুসারে ব্রাশ করেন। তার কিছুক্ষণ পর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে, পেট ব্যথা শুরু হয়, কিন্তু তিনি খুব একটা গুরুত্ব দেন না প্রথম দিকে। দিনে দিনে বিষয়টা খারাপের দিকে এগোতে শুরু করে। তার ওজন কমে যেতে থাকে দ্রুত, চুল পড়ে যেতে থাকে, গাল মুখ শুকিয়ে অল্প বয়সেই যেন বৃদ্ধ হয়ে যেতে থাকেন তিনি। কিন্তু কেন হচ্ছিল এমন? ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কিছুই বুঝতে পারছিলেন না। 1978-এর মার্চ আসতে আসতেই তার অবস্থা আরও করুণ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ইস্ট জার্মানি, কিন্তু জ্বর এবং ইন্টারনাল ব্লিডিংয়ের ফলে তিনি কোমায় চলে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। সেই সময় এটিকে একটি খুবই রহস্যজনক মৃত্যু হিসাবে মনে করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে আসল ঘটনাটি জনসম্মুখে এসেছিল। আসলে সেই সকালে ওয়াদি হাদাদ যে টুথপেস্ট ব্যবহার করেছিলেন তাতে ছিল এক প্রকারের স্লো পয়জন। কে বদলেছিল তার টুথপেস্ট? ইসরায়েল এজেন্সি মোসাদ। এরকমই আরেকটি ঘটনা। 1996-এর 5ই জানুয়ারি যখন ইয়াস তার বাবার কাছে ফোন করেন এবং ওদিক থেকে ফোন রিসিভ হয়, তার কণ্ঠস্বর কনফার্ম হওয়ার সাথে সাথেই বুম। কে ছিলেন এই ইয়াস? হামাসের ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তাদের জন্য বোমা বানাতেন। 150-রও বেশি ইহুদিদের মৃত্যুর দায়ী ছিলেন তিনি। এই একই ঘটনারই পুনরাবৃত্তি হতে দেখেছিল বিশ্ব গত বছর। লেবাননে যখন হিজবুল্লাহর 3000-এরও বেশি পেজার এবং তার পরের দিনই কয়েক হাজার ওয়াকিটকিতে ধামাকা হয়। এই 2 দিনের ঘটনাতে মোট 40 জন মানুষ মারা যায়, 4000-এরও বেশি মানুষ আহত হয়। এই ঘটনাতেও সামনে আসে ইসরায়েলের এজেন্সি মোসাদের নাম। এমন আরও অনেক ঘটনার সাক্ষী বয়ে চলেছে এই দেশটি। দেশটির জন্মলগ্নের পূর্ব থেকেই নানান বিতর্কের শিকার হয়েছে তারা। ইসরায়েলের সৃষ্টির ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে অবশ্যই দেখতে পারেন। নিজেদের দেশ ও মানুষের রক্ষা করার জন্য ইসরায়েল দেশটি নিজেদের এতটা স্ট্রং করে ফেলেছে যে আজ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এজেন্সি বলতে মোসাদের নামই উঠে আসে। এই মোসাদের মেম্বাররা ছদ্মবেশে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনবরত তারা কাজ করে চলেছে, অনবরত তারা সংগ্রহ করে চলেছে নানান সূত্র ও তথ্য।
আপনার আশেপাশেও কিন্তু থাকতে পারে তারা, হয়তো লুকিয়ে আছে তারা ভীষণ মানুষের ভিড়ে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, ধন্যবাদ।